নড়াচড়া বন্ধ করুন। এখানে সে সাহসিকতার স্পর্ধা দেখিয়েছেন। পানিশমেন্টের জন্য রেডি থাকুন। রানী তৎক্ষণাৎ নড়াচড়া বন্ধ করে শান্ত হয়ে যায়। তবে শাস্তির কথা শুনে ফাঁকা ঢোক গেলে খুব রাগ হচ্ছে, কিন্তু সেটা জাবরারকে দেখানোর মতো সাহস নেই তার। তাকে নিয়ে বাইরে আসতে এলোপাথাড়ি হাওয়া তার শরীর জুড়ে কাঁটা তুলে দেয়। শীতল বাতাসে তার বুকের ভেতরটা ধুকপুক ধুকপুক করে তোলে। সারা শরীরে শিরশিরে অনুভূতি হলো। সে অনিচ্ছা সত্ত্বেও কাঁপতে শুরু করে। চারদিক নিস্তব্ধ, অস্বাভাবিক রকমের শুনশান। শব্দ বলতে শুধু আশপাশের গাছের পাতার মৃদু ঘর্ষণ। বিশাল কালী বটগাছটি মাথা তুলে দাঁড়িয়ে আছে। তার মোটা শিকড় আর ঝুলন্ত ডালপালাগুলো অন্ধকারে গোল আকারে দাঁড়িয়ে আছে। বাতাসে সেগুলো ধীরে ধীরে দুলছে। সাথে আবছা আলোতে ছায়াগুলো মাটির উপর এঁকে বেঁকে পড়ে এক অদ্ভুত ভুতুড়ে নকশা তৈরি করেছে। রানী তাকাতে পারল না। আর এদিক ওদিক মাফিয়াটা বক্ষে অনিচ্ছা সত্ত্বেও মুখ গুজে দিল। তাতে জাবরার শুধু শীতল ঠোঁট এলিয়ে অদ্ভুতভাবে হাসল। ম্যানশনে প্রবেশ করে লিভিং এর মাঝখানে দাঁড়িয়ে একবার উপরের দিকে তাকায়। সিঁড়ি দিয়ে উঠে যেতে যেতে নিজেকে কন্ট্রোল করা অসম্ভব। তার নজর সোফায় পড়তে তৎক্ষণাৎ সে রানীকে সোফায় ফেলে দেয়। এতে রানী কোমর ধরে ঠোঁট উল্টে কেঁদে উঠল। মনে মনে ইচ্ছে মতো ধুয়ে দিল অসভ্য লোক, 1 নম্বর খাটাস। তার আগে গিজগিজ করার মাঝে যখন নীল ড্রিম লাইটের আলোতে দেখল জাবরার শার্ট খুলছে, তৎক্ষণাৎ তার চোখ রসগোল্লাতে পরিণত হলো। এই লোক বসার জায়গা ভরা মজলিসে কি করতে চাইছে? নাক টানা বন্ধ করে লাফ মেরে উঠে যেতে নিলে জিদ্দাত বাঁকা হেসে তাকে সোফায় চেপে ধরে গলায় মুখ ডুবিয়ে দেয়। রানীর রাগে কষ্টে ইচ্ছে করছে মাফিয়াটার গান দিয়ে মাফিয়াটাকে শুট করে দিতে। আফসোস তা সম্ভব নয়। কেউ যদি ভুলে এই নিশীথে নিচে নামে, মান সম্মান সব যাবে তার। সে আকুতি মিনতি করেও শেষ রক্ষা পেল না। ব্যালকনিতে বসে আছে জিশান, হাতে একটা বই। পাশের রেলিংয়ে ধোয়া উড়ন্ত এক কাপ কফি। সে বইয়ে মুখ গোজার মাঝে একটু পর পর কাফে চুমুক দিচ্ছে। রানী শাওয়ার নিয়ে বের হয়। ভোরের আলো ফুটার আগেই চলে এসেছে সে। ভাগ্যিস রাতে কেউ নিচে নামেনি। মাফিয়াটা এত অসভ্য, লোকটার প্রতি শুধুই তার ঘৃণায় কাজ করে। ইচ্ছে মতো গালাগাল দিয়ে ভেজা চুলগুলো বাঁধতে বাঁধতে ভাবশীলন ভাবে ব্যালকনিতে এসে দাঁড়াতে, শীতল বাতাস গায়ে লাগতে সে রেলিংয়ে দুহাত রেখে চোখ বন্ধ করে নিল। মুখে ফুটে উঠল মৃদু মুচকি হাসি। সে প্রায় অনেকক্ষণ যাবৎ চোখ বন্ধ করে রয়। কেউ একজন যে তাকে ভয়ঙ্করভাবে পর্যবেক্ষণ করছে, সে খেয়াল কি আছে মেয়েটা? সকলের হিমশীতল স্নিগ্ধ হাওয়া তার সামনের হালকা ভেজা ছোট ছোট চুলগুলো এলোমেলো করে দিচ্ছে, যা এক পুরুষ মুগ্ধ নয়নে উপভোগ করতে ব্যস্ত। আরো কিছুটা সময় পার হতে ভাবে তার চোখ খোলা দরকার। তাই ধীরে ধীরে অদ্ভুত নীল আঁখি জোড়া মেলে তাকাতে সামনে ব্যালকনিতে খুব চেনা পরিচিত মানুষটাকে দেখতে পায়, যে কিনা তার দিকে এখনো পলকহীন ভাবে তাকিয়ে আছে। রানী প্রথমে ভুরু কুঁচকে পরপর সেদিকে চোখ কিছুটা বড় করে তাকায়। তারই মধ্যে সামনে থাকা ব্যক্তিটা স্পষ্ট কণ্ঠে আওড়ায়, আপনাকে ছুঁয়ে দেখার চেয়ে মায়াবী অদ্ভুত নীল ডাগর টানা আখির জোড়া এক নজর দেখার ব্যাকুলতা আজ থেকে অনেক বেশি তীব্র হয়ে উঠল। প্রতিদিন এই আখি জোড়ার দেখার সৌভাগ্য কি অবাকার হবে? রানী প্রথমে মৃদু হেসে উঠল, তবে পরমুহূর্তে মুখ কালো করে চোখ সরিয়ে নিল। জিশানের প্রতি খুব অভিমান জমেছে মনে, যেটা অনেকটাই গাঢ়। জিশান বেশ বুঝতে পারছে এই নারীর মনে থাকা অভিমানের পাল্লা ভারী হয়ে আছে। তাই সে ঠোঁট চেপে হেসে, রেলিং ঘেঁষে দাঁত কেলিয়ে হেসে গান ধরল। অভিমানী মন আমার চাই শুধু বারে বার, তাই বলে আয় রে ছুটে আয়, তোর মন পাড়ায় থাকতে দে আমায়, আমি চুপটি করে থাকবো আর ডাকবো ইশারায়, তুই চাইলে বল আমার সঙ্গে চল। রানী হাঁ করে তাকালো। দেখেছিল কি বক্করবাজ, কিভাবে গানটা উল্টা করে ফেললো। চুপ থাকতে পারল না, মুখ বাঁকিয়ে বলে উঠল,
কোনোদিনও না, অসভ্য একটা। বলে ভেঙচি কেটে দুহাত ভাঁজ করে মুখ ফুলিয়ে অন্যদিকে তাকায়। জিশান ঠোঁট চেপে হেসে নিয়ে পরমুহূর্তে গলা পরিষ্কার করে নিজে নিজেই বলল, জিসানকে যেন আমার সাথে কোনোদিনও কথা বলবে না ভেবে নিয়েছিল। রানী তা শুনেই পেছন ফিরে পিঠে রেলিংয়ে চেপে দাঁড়িয়ে জিভে ধপ করে কামড় বসায়। ইস, সত্যি ভেবে নিয়েছিল আর কোনো দিন কথা বলবে না। আর এই লোক কেমন করে তার মুখ থেকে কথা বের করে নিয়েছে। বজ্জাত লোক একটা। খুব রাগ হচ্ছে। কিছু একটা দিয়ে পাটকেল মারতে পারলে শান্তি লাগবে। ব্যালকনির আশেপাশে চোখ বুলালো। ইট পাথর কিছুই নেই, শুধু একটা গাঁদা ফুল গাছ আছে, আর তাতে একটাই ফুল। দেরি করলো না, সেটাকে খপ করে টেনে ছিঁড়ে সামনে ফিরে জিশনের দিকে রেগে ছুড়ে মেরে জোরে চেঁচিয়ে উঠল। চিটিং বাস কোথাকার। জিশান ফুলটা খুব যত্ন সহকারে ক্যাচ করে নিয়ে ঠোঁট কামড়ে হাসতে শুরু করে, যা দেখে রানী আবারও একটা ভেঙচি কেটে রুমে চলে আসে। সারা রাত জিশান ব্যালকনির রকিং চেয়ারে হেলান দিয়েই পার করে ফেলেছে। মনটা তার খুব অগোছালোভাবে কালো রাতের অমাবস্যার মতো বিষণ্ণতার আধারে ছেয়েছিল। চোখে ছিল না এক ফোঁটা নিদ্রা। সকালের স্নিগ্ধময়ীর হাসি এবং অদ্ভুত আঁখি জোড়া দেখে তার নিমিষেই যেন উধাও হয়ে গেছে। রানী চলে যেতেই জিশান ফুলটার দিকে তাকিয়ে মুচকি হেসে তাতে হালকা করে ঠোঁটের স্পর্শ দিয়ে আওড়ায়। পিছি পড়ি একটা। রানী রুমে বেডের উপর বসে আছে। শরীরে হাঁটার মতো শক্তি নেই যে একটুখানি রুম থেকে বের হবে। ঠিক সে সময় দরজা ঠেলে গুড্ডু আসে। রানী সেদিকে তাকিয়ে মুচকি হাসে। গুড্ডুও কিউট হাসি দেয় এবং রুমের ভেতরে এগিয়ে আসতে তার পেছন পেছন মিতু আর ফুল প্রবেশ করে। রানী ফুলের দিকে অপলকভাবে তাকিয়ে রয়। শ্যাম বর্ণের হলেও দেখতে কতটা মায়াবী দেখাচ্ছে। গায়ে নর্মাল থ্রি পিস, একদম সাদামাটা, তাতেই মেয়েটাকে অসম্ভব সুন্দর লাগছে। চোখে তার মোটা ফ্রেমের চশমা। সে ফুলকে মাত্র দেখল। বাড়িতে কারা এসেছে সে এখনো জানে না, কারণ সে সময় শ্যামা তাকে ফুলের থালা সাজিয়ে মরণ কুণ্ডলিতে ঠেলে দিয়েছিল। রানী মৃদু হেসে দাঁড়িয়ে গিয়ে ফুলের দিকে তাকিয়ে অল্পস্বরে সালাম দিল। আসসালামু আলাইকুম। যা শুনে ফুল উত্তর না দিয়ে অবাক নয়নে মিতুর দিকে তাকায়। মিতু রানীর দিকে তাকিয়ে জোরপূর্বক হেসে ফুলের সাথে চেপে দাঁড়িয়ে কানে কানে বলে, এত অবাক হওয়ার কিছুই নেই, উনি মুসলিম। ফুলও ঠিক মিতুর মতো করে বলল, তুই আগে বলবি না? আমি কি জানি নাকি? ওদের কানা ঘষা দেখে রানী বোকার মতো তাকিয়ে হাত কসলাচ্ছে। ফুল তখন মিষ্টি হেসে সালামের উত্তর দেয়। রানী তাদের বেডে বসতে বলে। গুড্ডু সে কখন লাফ মেরে রানীর পাশে বসে পড়েছে। সবাই তখন চুপচাপ বেডে বসে পড়ে। ফুল তো রানীর দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে ভাবছে, ইস, মেয়েটা কত সুন্দর, চোখগুলো কতটা আলাদা। আচ্ছা, চোখে কি লেন্স পড়েছে নাকি সত্যি নীল? সে আরো কত কি ভাবছে। ফুল এভাবে তাকিয়ে আছে দেখে রানী কি বলবে বুঝে উঠতে পারছে না। আর সে তো জানেই না মেয়েটা কে। মিতু বুঝতে পেরে হেসে ফুলের কাঁধে হাত রেখে বলে, চলো পরিচয় করিয়ে দেই, এই হচ্ছে আমাদের মায়াবতী ফুল, সম্পর্কে কাজিন, মানে আমার বড় পিসির ছোট মেয়ে। রানী ক্লিয়ার হতে তড়িৎ বলে। কেমন আছো ফুল? ফুল মুচকি হেসে জবাবে বলে, ভালো। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, ভালো। রানীর উত্তর পেতে না পেতেই ফুল গালে হাত রেখে মুগ্ধ হওয়া কণ্ঠে বলে, তুমি অনেক সুন্দর। রানী কিছুটা লজ্জা অনুভব করে, তবে এই মুহূর্তে লজ্জা শরম সাইডে রেখে ফুলের গালে হাত রেখে মুচকি হেসে বলে, তুমিও অনেক সুন্দর, একদম ফুলের মতো। তাতে ফুল হাসে। গুড্ডু মুখ ফুলিয়ে দুহাত বুকে ভাঁজ করে রানীর দিকে তাকিয়ে মন খারাপ করে বলে, কই, আমাকে তো এইভাবে বলো না, আমি কি দোষ পুরোটা বলার আগেই দরজা থেকে কারো রাগ চটা গম্ভীর কণ্ঠ ভেসে আসে। এখানে কি? আউট। গুড্ডু লাফিয়ে ওঠে। মিতু ফুল ভয়ে আচমকা তাকায় দরজার দিকে। রানী বেডের চাদর খামচে ধরে মুহূর্তে শরীর কাঁপতে শুরু করে। স্বয়ং জিদ্দাত দাঁড়িয়ে আছে। গুড্ডু এক লাফে বেড থেকে নেমে যায়। ফুল বুঝতে পারছে না তাদের মাফিয়া ভাইয়া এখানে কি করছে। আসতে না আসতেই তো শ্যামা
ডোল পিটে তাদের জানিয়ে দিয়েছে রানী নাকি এই বাড়িতে আশ্রিতা হয়ে আছে। আর একজন আশ্রিতার রুমেই বা কেন রাগী বদমেজাজি মানুষ খুন করা জিদ্দাত ভাই আসবে? ফুলের কেমন মাথা চক্কর মেরে ওঠে, কিন্তু এখন এসবে মাথা না ঘামিয়ে কলিজা হাতে নিয়ে প্রাণ বাঁচানোর জন্য ভয়ে মৃত্যু ফুল আগে আগে রুম থেকে এক প্রকার দৌড়ে বের হয়ে যায়। বেচারা গুড্ডু সেখানে ফেসে গিয়ে আটকা পড়ে। ধীরে ধীরে দরজার দিকে যেতে গিয়েও আবার কি মনে করে যেন পিছন ফিরে রানীর দিকে তাকায়। তার রানীর থেকে যেতে মন চাইছে না। জিদ্দার দাঁত কটমট করে দেয় এক ধমক। গুড্ডু ভয়ার্থক দৃষ্টি নিয়ে পেছন থেকে ফিরে সামনে তাকায়। সামনে থাকা ব্যক্তির নিচের ঠোঁটে কামড়ে চোখ গরম করে তার দিকে তাকিয়ে থাকতে দেখে ভয়ে ঠোঁট উল্টে চোখ বন্ধ করে জোরে কান্না করে চিল্লিয়ে বলে ওঠে, ও আমার গুন্ডা ভাই, আমার বউকে একা রেখে চলে যাচ্ছি তো, নিয়ে তো আর যাচ্ছি না, এভাবে তাকাও কেন? হয় আমার ছোট্ট হাট বের হয়ে আসতে চাইছে। এহেম কথায় রানী আকাশ থেকে পড়ে। এই পিচ্ছি নিজেও মার খাবে, সাথে তাকেও ফ্রিতে মার বোনাস পাইয়ে দেবে। কালকেই তো দেখেছে জিদ্দাত কতটা ভয়ঙ্কর, কিভাবে একে একজনের দেহ থেকে মাথা, শরীর থেকে হাত পা আলাদা করে দিয়েছে। তা ভাবতেই যেন গা শিউরে উঠছে, ভয়ে হাত পা ঠান্ডা হয়ে আসছে। লোকটা কখন আবার কি করে কে জানে। আর ওই হুডি পরা লোকটাই বা কে? সে তার ফেস স্পষ্ট দেখেছে, কিন্তু এর আগে কোথাও তাকে দেখেনি। এসব কিছু ভাবার মাঝে রানীর খেয়াল করে দরজার দিকে। জিদ্দাত শার্টের হাতা দাঁত খিচে উপরে তুলে এগিয়ে এসে গুড্ডুর গালে বসিয়ে দেয় এক থাপ্পড়। এতে গুড্ডু তাল সামলাতে না পেরে নিচে পড়ে যায়। রানী আর বসে থাকতে পারে না, দৌড়ে এসে গুড্ডুকে তুলে। ছেলেটা হেসকি তুলছে, খুব খারাপ লাগছে। শুধু শুধু একটা সামান্য বিষয়ে মারাটা ঠিক হয়নি। সাথে খুব রাগ হলো। সব ভুলে ভয়কে জয় করে গুড্ডুকে দুহাতে জড়িয়ে ধরতে মাথা গিয়ে ঠেকলো তার পেটে। গুড্ডু মুখ লুকিয়ে ভয়ে কাঁদতে শুরু করে। রানী ততক্ষণে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে কণ্ঠে নিয়ে আসলো তেজ। আঙুল উঁচিয়ে চেঁচিয়ে উঠল সে, আপনি কি মানুষ? এইটুকু একটা বাচ্চা, তার গায়ে অবধি হাত তুলছেন, লজ্জা করছে না? জিদ্দাত আগের তুলনায় অধিক দাঁত খিঁচল। জল শক্ত হয়ে আসলো তার। বলিষ্ঠ দেহের বক্ষ টান টান হয়ে শার্ট ভেদ করে যেন ছিঁড়ে যেতে চাইছে। শার্টটা এক প্রকার যুদ্ধ করছে সুঠাম দেহের সাথে। কপালের রগগুলো অধিক মাত্রায় নীল হয়ে ফুলে উঠেছে। চোখে নেমে এসেছে লাল নীলিমা। বাদামি মণি ছাড়া সাদা অংশে লাল শিখর গুজিয়েছে। তা অত্যন্ত ভয়ানক দেখা যাচ্ছে। রানী লক্ষ্য করতে এক দফা কেঁপে ওঠে। ইস, সে চরম ভুল করেছে। এর মাসুল তাকে কড়াই গন্ডায় দিতে হবে এখন। ইতিমধ্যে শরীর কাঁপতে শুরু করে দিয়েছে। ভয়ে চোখ নামিয়ে নিয়েছে সে কখন। জিদ্দাত গুড্ডুকে রানীর দিকে দৃষ্টি স্থির রেখে টান মেরে রুমের বাইরে ধাক্কা মেরে ঠাস করে রুমের দরজাটা বন্ধ করে দেয়। এতে রানী কেঁপে কিছুটা লাফিয়ে ওঠে। জিদ্দাত আচমকা পিছন ফিরে তা দেখে রানী সামনে থাকা অবস্থায় পিছিয়ে যেতে শুরু করে। জিদ্দাত বরাবরই বিলম্বশীল ব্যক্তি নয়, গতি তার অধিক। সে রেগে হনহনিয়ে এগিয়ে এসে রানীর গালে বসিয়ে দিল সজোরে শক্তপোক্ত বলিষ্ঠ হাতের থাপ্পড়। এতে রানী কিছুটা পিছিয়ে যায়, মাথা নুয়ে পড়ে তার। পরপর মাথা তুলে গালে হাত দিয়ে ছলছল নয়নে জিদ্দাতের দিকে তাকাতে আবারও দ্বিতীয় গালে পড়ে আরেক থাপ্পড়। রানী এবার দুগালে দুহাত চেপে ধরে। মাথার চক্কর তার মেরে উঠেছে। চোখের সামনে সব গোল গোল করে ঘুরছে, কিছুই দেখতে পাচ্ছে না। পানি জমে তা অন্ধকার। কানে দিয়ে যেন ধোঁয়া বেরোচ্ছে। এত জোরে নরম সরম গালে থাপ্পড় পড়ায় রক্ত লাল হয়ে ফেটে বের হয়ে আসতে চাইছে, সাথে অসম্ভব জ্বালা করছে। চোখখানা বন্ধ করতেই জমে থাকা পানি ঝরে পড়ে, কিন্তু সে বেশিক্ষণ স্থির থাকতে পারে না। ধপ করে নিচে বসে পড়ে। জিদ্দাত শার্টের হাতা উপরে তুলে হাঁটু ভেঙে বসে খপ করে রানীর চুলের মুঠি শক্ত করে চেপে ধরে রানী গাল ছেড়ে জিদ্দাতের হাত ছাড়ানোর চেষ্টা চালায়। এতে সে তার চুলের মুঠি আরো শক্ত করে ধরে দাঁতে দাঁত পিষে বলে, খুব বেশি সাহস বেড়েছে দেখছে, ডানা গজিয়েছে তাই না? উড়তে থাকুন, যত ওরা উড়ে নিন। সময় দিয়েছে, দিন শেষে খাঁচায় ফিরে আসতে হবে। তখন না হয় ডানা কেটে দেব,
রানী কথার মানেটা ঠিক বুঝতে পারল না। আবার কি ভুল করে বসেছে, যার শাস্তির কথা আগে আগেই বলে দিচ্ছে? তার ভাবনার মাঝেই জিদ্দাত তাকে বেডে ছুঁড়ে মারল। টাইম স্কিপ। কেঁদো না মা, আমার ছেলে তবুও ভীষণ ভয় পাই, কখন কি করে বসতে পারে তা তো বোঝা বড় দায়। রানী চাদরটা শক্ত করে পেঁচিয়ে কাঁদতে কাঁদতে বলে, আমার খুব কষ্ট হচ্ছে মা। ছেলে তার আবারও মেয়েটার উপর রাজত্ব চালিয়ে বেহাল করে দিয়ে গেছে। তিনি ফুঁস করে নিঃশ্বাস ফেললেন। উনি বুঝতে পারছেন রানীর কষ্টটা, তাই কোনো রকম সান্ত্বনা দিয়ে ফ্রেশ করিয়ে বেডে বসিয়ে নিচে গিয়ে খাবার নিয়ে এসে খুব যত্ন সহকারে নিজের হাতে খাইয়ে দিলেন। তারপর নিজের সাথে করে নিয়ে আসা নীল বক্সটা রানীর সামনে ধরলেন। বুঝতে না পেরে শুধু সেদিকে বোকার মতন তাকিয়ে রইল রানী। সোহানা বেগম হালকা হেসে বক্সটা খুলতে একটা চেন দেখতে পায় রানী। চেইনটা সোনালী কালার, তবে সেটাই খুব অদ্ভুত ধরনের রক্ত লাল একটা লকেট দেখে সে ভুরু কুঁচকে নেয়। এ আবার কেমন লকেট? জীবনের প্রথম মনে হয় সে এরকম লকেট দেখছে। সোহানা বেগম বিলম্ব করলেন না, চেইনটা হাতে নিয়ে রানীকে পরিয়ে দিলেন। রানী জোরপূর্বক হাসল। তার চেইনটা মোটেও ভালো লাগেনি, তবে শাশুড়ি দিয়েছে, সেটা ভেবে আর কিছু বলতে পারে না। দুপুর গড়িয়ে বিকাল হয়েছে। রানী সারা দিন শুয়ে কাটিয়েছে, শরীরটা যেন তার দিচ্ছেই না। তারই মধ্যে হইচই করতে করতে তার রুমের মধ্যে গুড্ডু মিতু ফুল আসে। তাদের দেখে মনে হচ্ছে ওরা ভীষণ খুশি। রানী একবার গুড্ডুর দিকে তাকায়, খুশিতে গোলুমোলু মুখটা চকচক করছে। সবার দিকে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকাতে ফুল এসে রানীকে জাপটে জড়িয়ে ধরে কেঁপে ওঠে রানী। ফুল যে এভাবে তাকে আচমকা জড়িয়ে ধরবে কল্পনাও করেনি। মেয়েটা তো মিশুক, বেশ অবাক হলো। তারই মধ্যে ফুল খুশিতে আত্মহারা হয়ে চিল্লিয়ে বলে ওঠে, গুন্ডা জিদ্দাত ভাই 7 দিনের জন্য দেশের বাইরে চলে গিয়েছে। কথাটা শুনতেই রানী থমকে বসে। পর মুহূর্তে খুশিতে লাফিয়ে ওঠে। ইস, কতদিন পর মেয়েটা হাসছে। গুড্ডু তো নাচতে শুরু করে। মিতু খুশিতে যেন প্রায় পাগল। ও ওড়না কোমরে বেঁধে জামার সামনে আটকে রাখা কালো চশমাটা নিয়ে চোখে দিতে দিতে নাচার তালে বলে, আমার হৃদয়ে তো এই গানটা বাজতেছে। তোর দিদি কালা দিল কুড়িয়ে, তোর দিদি কালা দিল কুড়িয়ে, ਜਿਉਂ ਦਾਗੇ ਚੰਦੇ ਟੁਕੜੇ ਤੇ ਤੈਨੂੰ ਕਾਲਾ ਚਸ਼ਮਾ, ਤੈਨੂੰ ਕਾਲਾ ਚਸ਼ਮਾ, ਤੈਨੂੰ ਕਾਲਾ ਚਸ਼ਮਾ ਜਜਦਾ ਏ ਗੋਰੇ ਮੁਖੜੇ ਤੇ, ਤੈਨੂੰ ਕਾਲਾ ਚਸ਼ਮਾ ਜਜਦਾ ਏ ਗੋਰੇ ਮੁਖੜੇ ਤੇ। সাথে ফুলও অ্যাড হয়ে গেল। আর তো আছেই গুড্ডু। একবার পিছন ফিরে কোমর নাড়াচ্ছে, তো আরেকবার সামনে ফিরে ব্যাঙের মতো লাফাচ্ছে। রানী ওদের করা কাণ্ড দেখে বসে বসে খিলখিলিয়ে হাসছে, সাথে হাততালি দিচ্ছে। কিছুক্ষণ উড়াধুরা নেচে হাসতে হাসতে থেমে যায়, প্রায় হাঁপিয়ে গেছে। ফুল পেটে হাত রেখে হাসি কোনো রকম থামিয়ে বলে, আহ কি শান্তি লাগছে। মিতু ফুলের মতোই হেলে দুলে বলে, আরে বলো না, নতুন করে আবার প্রাণ ফিরে পেয়েছি, 7-8টা দিন শান্তিতে থাকতে পারবো। রানী খুশি হয়েও যেন হতে পারল না। সে তো আবার 7 দিন পর শুরু হবে মর্মান্তিক অত্যাচার। সে শুধু ঠোঁটের কোণে মুচকি ফুটিয়ে ফুল আর মিতুর দিকে তাকিয়ে আছে। ফুলকে মিতু সব কিছু খুলে বলে দিয়েছে রানী এই বাড়ির কোনো আশ্রিতা নয়। সাথে কড়া করে সাবধানও করে দিয়েছে কেউ যেন না বুঝতে পারে সে যে সত্যিটা জানে। ফুল প্রথমে অবাক হয়ে 10 মিনিটের মতো হ্যাং হয়ে বসেছিল। শেষ পর্যন্ত তাদের মাফিয়া জিদ্দাত ভাই বিয়ে করেছে তা মানতে তার বেশ সময় গড়িয়ে গেছে, সাথে খুশিও হয়েছে। রানীর মতো এত সুন্দর একটা মেয়ে তার বৌদি ভেবে। ফুল হাসি থামিয়ে রানীকে টেনে দাঁড় করিয়ে উৎফুল্ল কণ্ঠে বলে, চলো আমরা ছাদ থেকে ঘুরে আসি। মিতু তা শুনে বলে, হ্যাঁ ঠিক, চলো যাই। রানী মানা করল না। শরীর ভালো করে ওড়না জড়িয়ে ঘুমটা টেনে নেয়। সবাই আগে আগে বের হয়ে গেলেও রানী খুব আস্তে আস্তে তাদের পেছন পেছন যাচ্ছে, কারণ তার নিচের পেটে এখনো পেইন হচ্ছে। তবে তার মাথা ঘুরছে এটা ভেবে যে এত বড় বাড়িতে যদি কাউকে একা একটা রুমে চোখ বেঁধে আটকে রাখা হয়,
তাহলে সে বাইরে আসার রাস্তাই খুঁজে পাবে না, সব নিমিষেই গুলিয়ে ফেলবে। পর মুহূর্তে ভাবে কে বা আটকে রাখতে যাবে। ফুল মিতু কোথায় দিয়ে কোথায় নিয়ে যাচ্ছে তা রানীর গোবর ভরা মাথায় ঢুকছে না। এইটুকু বুঝতে পারছে পশ্চিম দিকে যাচ্ছে। সারি সারি রুম পেরিয়ে শেষ প্রান্তে গিয়ে ছাদের সিঁড়ির দেখা মেলে। গুড্ডু লাফিয়ে লাফিয়ে উঠে যায়। ছাদে উঠে আসতে রানী হা করে অবাক নয়নে তাকায়। ছাদ নয়, যেন বিশাল ফুটবল মাঠ। তবে বিকালের আকাশটাই অন্যরকম। কতদিন পর সে একটু খোলামেলা জায়গা দেখতে পাচ্ছে। রুমের মধ্যে নিজেকে শুধু বন্দি পাখি মনে হয়েছে। এখন সে ক্ষণিকের জন্য হলেও ডানা মেলে উড়তে পারছে। মনটা বেশ হালকা লাগছে তার। ছাদে নানান ফুলের গাছ লাগানো, টবগুলো সাইডে সাজানো দেখতেই আলাদা একটা সুন্দর লাগছে। আকাশে আর তেমন রোদ নেই। সূর্য ধীরে ধীরে পশ্চিমে হেলে পড়েছে। চারপাশে নরম ছায়া নেমে এসেছে। দিনের কোলাহল ক্রমে স্তিমিত হচ্ছে। রক্তিম বিকেলের আভায় আকাশ যেন লালচে সোনালী রঙে রাঙানো একটা বিস্তৃত ক্যানভাস। গুড্ডু, মিতু, ফুল সবাই এদিক সেদিক হাঁটতে শুরু করেছে। শুধুমাত্র সে না হেঁটে ছাদের রেলিং ঘেঁষে দাঁড়িয়েছে। সেখান থেকে বাড়ির সামনের দিকের বাগানটা পুরো দৃশ্যমান, তবে শত শত গার্ডদের দিয়ে আনাগোনায় ভরা। তার কাছে মনে হচ্ছে আগের তুলনায় এখন দ্বিগুণ গার্ড বাড়িয়ে দিয়েছে। ডুপ্লেক্স বাড়িটা যেমন এক রাজমহল, তেমন বাগানটাও ভীষণ সুন্দর। ফোয়ারা থেকে ধীরে ধীরে পানির ছিটা চারিপাশে উপড়ে পড়ছে। বাগান জুড়ে নানা রকমের ফুল গাছ খুব সুন্দরভাবে ডিজাইন করে রেখেছে, দেখতে অনেকটা মনোমুগ্ধকর। পশ্চিম পাশে একটা সুইমিং পুলও আছে, তারই পাশে আরেকটা ফ্ল্যাট। এটাই সে গেস্ট হাউস যেখানে জিদ্দাত প্রথমবারের মতো তাকে রেপ করেছিল। সেদিনের কথা মনে পড়লে আজও কলিজা কেঁপে ওঠে। তার ভাবনা এবং চোখ ঘোরানোর মাঝে হঠাৎ ছাদ থেকে গিটারের টুংটাং শব্দ কানে ভেসে আসে। ফুল চমকে মিতুর দিকে তাকায়। রানী থেকে 2 হাত দূরে দাঁড়িয়ে তারাও বাগানটা দেখতে ব্যস্ত ছিল। গিটারের শব্দ কানে টনক নড়তেই সবাই চমকে একে অপরের দিকে তাকাতে শুরু করে। তাদেরকে ছাড়াও ছাদে অন্য কেউ আছে ভাবতে কিছুটা ভয়ে জড়সড় হয়ে দাঁড়ায়। গুড্ডু বাচ্চা, তাই সে বাচ্চামো সুলভ চিন্তাধারা অনুযায়ী জোরে বলে, ছাদে আমাদের ছাড়া অন্য কেউ আছে? মিতু গুড্ডুর মাথায় আস্তে করে থাপ্পড় বসিয়ে বলে, গাধা, তুই যেখানে আমরা তো সেখানেই। থাম তোরা, 2 ভাই বোন ওদিকে দেখে আসি চল, আওয়াজটা তো সেখান থেকেই আসছে। ফুল পূর্ব দিকে আঙুল তাক করে বলে কথাটা। সবাই সেদিকে পা বাড়ায়। সিঁড়ির রুমের পশ্চিম পাশে ছিল সবাই। সে সুবাদে পূর্ব দিকে কেউ থেকে থাকলেও দেখা যাবে না। রানীরও কৌতূহলবশত ওদের পেছন পেছন যায় এবং ছাদের পূর্ব দিক আসতে মিতুর মুখে হাসি ফুটে ওঠে। তবে ফুল মুখ কালো করে নেয়। রানী সেদিকে এক নজর তাকিয়ে উল্টো ঘুরে দাঁড়ায়। ছাদে আর কেউ না। জিশান রেলিংয়ের উপর বসে চোখ বন্ধ করে গিটারে 2-1টা সুর তুলছে। গুড্ডু খুশি হয়ে দৌড়ে জিশানের কাছে গিয়ে বলে, জিসান ভাইয়া? তৎক্ষণাৎ বন্ধ রাখা চোখ খুলে যায়। হালকা করে ঘাড় বাঁকিয়ে গুড্ডুর দিকে তাকায়। পরপর নজর যায় 2 হাত দূরত্বে পিছন ফিরে দাঁড়িয়ে থাকা কিশোরীর দিকে। ব্যাক সাইড দেখে অনুভব করতে পারছে এটা কে। নজর সরিয়ে গুড্ডুর দিকে দৃষ্টি তাক করে কিছুটা রাগ দেখিয়ে বলে, ছাদে কেন, ভেতরে যা। মিতু তখন ভয়ে ভয়ে বলে, চলে যাব, তার আগে আমাদের একটা গান গিয়ে শোনাও প্লিজ। মানা করো না জিসান ভাইয়া, প্লিজ। প্লিজ। মিতুর সাথে গুড্ডু তাল মেলায়। রানী সেসব শুনে সামনে ফিরে ফুলের সাথে চেপে দাঁড়ায়। ফুল একদম চুপচাপ দাঁড়িয়ে শুধু জিশানকে দেখছে। সেও চাইছে জিশান একটা গান গাক। মিতু আর গুড্ডুর জোরাজুরিতে জিশান গাইতে রাজি হয়। রেলিংয়ের উপর থেকে নেমে পাশে থাকা চেয়ারে বসে। ফুল এগিয়ে যায় মিতুর কাছে। রানীও হাত কসলাতে কসলাতে ওদের পাশে এসে দাঁড়ায়। জিশান রানীর দিকে তাকিয়ে গলা পরিষ্কার করে গিটারে সুর তুলে গলা ছেড়ে গাইতে শুরু করে, ওহে কি করিলে বলো, পাইব তোমারে, রাখিব আখিতে আখিতে। ওহে কি করিলে বলো, পাইব তোমারে, রাখিব আখিতে
আখিতে। ওহে এত প্রেম আমি কোথা পাবো না, এত প্রেম আমি কোথা পাবো না, তোমারে হৃদয়ে রাখিতে আমার সাধ্য কি বা আমারে দয়া না করিলে কে পারে, তুমি আপনি না এলে কে পারে হৃদয়ে রাখিতে। জিশানের দৃষ্টি রানীতেই স্থির, পলকহীনভাবে তাকিয়ে মনের সবটুকু দিয়ে গাইছে সে। রানীও এক দৃষ্টিতে জিশানের চোখ চোখ রেখেছে, আর সাথে উন্মাদ গলায় গাওয়া সুর খুব করে শ্রবণ করছে। মন আজ হাজার কথা বলছে, সে যেন একটা ঘোরের মধ্যে চলে গেছে। আবেগপরায়ণ হৃদয়ে হানা দিচ্ছে কিছু নিষিদ্ধ ইচ্ছা, সেটার টানে ক্রমে অসম্ভবের মাঝে কিছু অবৈধ জিনিস বৈধতা দিতে চাইছে। একে অপরের দিকে ব্যাকুল নয়নে তাকিয়েছে। জিশানের চোখে স্পষ্ট রানীকে নিজের করে পাওয়ার তৃষ্ণা, তবে রানীরটা কি ভালোবাসা পাওয়ার লোভ? আরেকটা দিকে ছলছল নয়নে তাদেরকে পর্যবেক্ষণ করছে শ্যামবর্ণের সাদামাটা এক নারী। ফুল ছোট নয়, সে খুব করে জিশানের চোখে রানীকে অনুভব করতে পারছে। জিশানের চোখে রানীকে কাছে পাওয়ার কতটা আশা, কতটা আকাঙ্ক্ষা, কতটা বেদনাময় হৃদয় একে অপরের দিকে তাকিয়েছে সেটা সে উপলব্ধি করতে পারছে। কিন্তু এদিকে যে তার বুক ব্যথা করছে, কলিজা ছিঁড়ে যাচ্ছে, অন্তর পুড়ে ছাড়খাড় হচ্ছে, সে বেলায় সত্যি আজ নিজেকে খুব অবলা নারী হিসেবে অনুভব হচ্ছে। মায়াবতীর প্রশংসা সবাই করলেও দিন শেষে রূপবতীকেই খোঁজে। বুঝ হবার পর থেকে জিশানকে নিয়ে ছোট হৃদয়ে স্বপ্ন বোনা শুরু করেছে, কিন্তু দিন শেষে জিশানের কাছে সে অবহেলার শিকার হয়েছে। প্রতিদিন বুক ভরা আশা নিয়ে জিশানকে কল দিত। জিশানের যেদিন মন চাইতো সেদিন কল ধরে প্রতিবার ফিরিয়ে দিত, মন না চাইলে ইগনোর করত। গান শেষ হতে মিতু গুড্ডু হাততালি দিতে থাকে, এতে রানীর ধ্যান ভঙ্গ হয়। চোখ সরিয়ে এদিক সেদিক তাকাতে শুরু করে, এতক্ষণ যেন এক অন্য দুনিয়ায় ছিল। জিশানও চোখ সরিয়ে নিতেই ফুলের দিকে নজর যায়, তার দিকেই এক বুক কষ্ট নিয়ে পানিতে টইটুম্বুর হয়ে থাকা আঁখি নিয়ে তাকিয়ে আছে। সে বেশিক্ষণ নজর স্থির রাখতে পারে না, পরপর নজর সরিয়ে গিটার নিয়ে আচমকা উঠে দাঁড়ায়। কোনো প্রকার কিছু না বলে হনহনিয়ে সে স্থান ত্যাগ করে। ফুলও দেরি করে না, চুপচাপ সেখান থেকে এক প্রকার পালিয়ে আসে। রানী, মিতু, গুড্ডু বুঝতে পারে না ফুলের কি হলো, কেন বা এভাবে চলে গেছে, আবার মুখটাও কেমন মলিন করে রেখেছে। মিতু তো সেদিকে তাকিয়ে থেকে বলে, হঠাৎ এর আবার কি হয়েছে? তারাও আর ছাদে দাঁড়ায় না। পশ্চিম দিগন্তে লাল আভা ছড়িয়ে সূর্য অস্ত যাচ্ছে, কিছুক্ষণের মধ্যে অন্ধকার নেমে আসবে, তার উপর আবার মাগরিবের আজান দিচ্ছে। টাইম স্কিপ। রানী নামাজ পড়ে বসে আছে, এখন খুব মনে পড়ছে তার মায়ের কথা। কতদিন মাকে দেখে না, সাথে মনে পড়ে গেল আগের দিনগুলির কথা। রান্নাঘরে গিয়ে চুপি চুপি আচার বক্স 10 মিনিটে অর্ধেক ফাঁকা করে ফেলা। যখন তার মা বক্সে অর্ধেক আচার দেখতেন, কি বকাটাই না দিত, সেটা ভাবতে রানী মুচকি হাসে। মায়ের হাতের গোলাপ জামুন, আহ কতটা নেই মজা ছিল। সে একাই 10-12টা খেয়ে ফেলতে পারত, তার খুব পছন্দের। আবার যদি হয় মায়ের হাতের, তাহলে তো কোনো কথাই নেই। মিলির সাথে কাটানো মুহূর্তগুলো মনে পড়তো, খুব মুখ মলিন হয়ে আসে। মেয়েটা কতই না পাগলামি করতো তার জন্য। দুজন দুজনকে ছাড়া একদমই অচল। মিলি তো নিজের বাসায়ও এতক্ষণ থাকতো না যতক্ষণ তার সাথে থাকতো। রানীর ভাবনার মাঝে একটা মেয়েড এসে রাতের খাবার দিয়ে গেলেন। এর মধ্যে রুমে হাজির হয় একদম তৈরি হয়ে ব্যাগপত্র গুছিয়ে গুড্ডু। তা দেখে সে ভুরু কুঁচকে তাকায়। গুড্ডু দাঁত কেলিয়ে হেসে বলে, ব্যাগপত্র গুছিয়ে মাম্মামকে বলে একেবারে চলে এসেছি। যতদিন এই গুন্ডা ভাই থাকবে না ততদিন আমি থাকবো। অবশ্য তোমার সাথে থাকার আমার একযোগ আগে থেকেই ইচ্ছা ছিল, অবশেষে তা পূরণ হতে যাচ্ছে। তুমি আমি একসাথে থাকবো, পাওয়ারই অন্যরকম। গুড্ডু লাস্টের কথাটা অনেকটা ভেবে নিয়ে বলে। তা শুনে রানী জোরে জোরে হাসতে হাসতে বেডে এক প্রকার গড়াগড়ি খাচ্ছে। এই ছেলে বলে কি,
সবে তো মাত্র 7 বছর হবে। সে নাকি এক যুগ ধরে তার সাথে ঘুমানোর জন্য অপেক্ষা করছে। আবার পাওয়ারই নাকি অন্যরকম। কোনো রকম পেটে ধরে হাসি থামায় সে। ততক্ষণে গুড্ডু ব্যাগটা রেখে লাফ মেরে বেডে উঠে গালে এক হাত রেখে ঘাড়টা বাঁকা করে তাকায় রানীর দিকে। অতঃপর সেভাবে বলে, ইস, হাসলে যে তোমাকে কত সুন্দর লাগে, বলে বোঝাতে পারবো না। রানী গুড্ডুর কান মুলে ধরে শুধায়, পেকে গেছো তাই না? এই বয়সে ফ্লার্ট করতে শিখে গেছো দেখছি। কান ছাড়ানোর চেষ্টা করে গুড্ডু বলে, লাগছে, ছাড়ো বউ। পরপর সিরিয়াস মুখ করে গলায় এক হাত চিমটি বসিয়ে বলে, আরে এসব ফ্ল্যাট ট্যাট করছি না, একদম পিওর সত্যি কথা বলছি মা, কালির দিব্যি। রানী কান ছেড়ে হেসে গুড্ডুর চুলে নেড়ে দিল। খুব পাকনা হয়ে গেছে ছেলেটা। এসেছে ভালোই হয়েছে। একা থাকতে থাকতে সে খুব বিরক্ত। কথা বলার জন্য তো অন্তত একটা সঙ্গী পেয়েছে। রানী মিতু আর ফুলের কথা জিজ্ঞাসা করলে গুড্ডু জানায় মিতু পড়ছে সামনে এক্সাম। ফুল নাকি ছাদ থেকে নেমে দরজা লক করে বসে আছে আর বাইরে বের হয়নি। সে খুব অবাক হয়, হঠাৎ হাসি খুশি মেয়েটার আবার কি হলো। কথায় কথায় গুড্ডু ভূতের কথা তুলে বসে। জানো, ওই দিন যে তোমাকে প্রথম দেখে ওইখান থেকে স্টোর রুমের পাশ দিয়ে যাচ্ছিলাম, তখন ভেতর থেকে কিছু অদ্ভুত আওয়াজ পাই। আমি রুমটার ভেতরে ঢোকার পর দেখি ভয়ঙ্কর অদ্ভুত ভূত, যার শরীরে কেমন পচা পচা মাংস উগলে উগলে পড়ছিল, সারা শরীরে রক্ত লেগেছিল, মুখটা যেন বিচলিত ছিল, যা অতি ভয়ানক। আস্তে আস্তে সেটা আমার দিকে এগিয়ে আসতে দেখে তারপর আমার আর কিছু মনে নেই। সকালে দেখি আমি বেডে শুয়ে আছি। মা বাবা, যদি দিদি আমার পাশে ছিল, আমি সবাইকে কত করে বলছি, কিন্তু কেউ বিশ্বাস করেনি। এমন কি সকালে ব্রেকফাস্টের সময় যেটুকুও বলেছি, কিন্তু বাবা বলে আমি নাকি কি না কি দেখে অজ্ঞান হয়ে গিয়েছি। পরে না ওনারা আমাদের পুরনো মহলে নিয়ে কি যেন বলছিল। প্রথমে রানীরও বিশ্বাস হচ্ছিল না, কিন্তু গুড্ডু কথা বলার ধরন দেখে মনে হয় না মিথ্যা বলছে বলে। সে সত্যি অনেক ভয় পেয়েছে। আবার ভাবলো বাচ্চারা কখনো ইচ্ছে করে মিথ্যা বলে না, কিন্তু তাদের পুরনো মহল মানে। কৌতূহলবশত রানী গুড্ডুকে জিজ্ঞাসা করে বসে, তোমাদের পুরনো মহল মানে? আমিও তো ঠিক তেমন একটা বেশি জানি, তবে শুনেছি দিদির থেকে। দিদিও নাকি বাবা যখন মাকে বলেছিল তখন শুনেছে আমাদের নাকি আর একটা প্রাসাদের মতো মহল ছিল, সেটা নাকি আমার দাদুর পূর্বপুরুষদের অস্তিত্ব। এখন বন্ধ পড়ে আছে। ওই যে পশ্চিম দিকে কালীবট আছে, ওইটার পেছনে জঙ্গল পেরিয়ে নাকি সেইখানে যেতে হয়, কিন্তু জানের ভয়ে কেউ সেখানে যায় না। জানের ভয় মানে? গুড্ডু রানীর সাথে চেপে বসে উত্তর দেয়, সেখানে নাকি আত্মারা ঘুরে বেড়ায়, যে একবার যায় সে আর কোনোদিনও ফিরে আসে না। গুড্ডু যা বলছে তা কি সত্যি? তবে তেমন কিছু আর ভাবে না এটা নিয়ে। রাত গভীর হচ্ছে, শুয়ে পড়তে হবে। খেয়ে গুড্ডুকে নিয়ে শুয়ে পড়ে। রানীকে জড়িয়ে ধরতে 7 বছরের বাচ্চাটাও যেন রানীর থেকে আলাদা সুন্দর এক মোহনীয় ঘ্রাণ পায়। গুড্ডু রানীর সাথে আরেকটু ভালো করে চেপে গলায় নাক রেখে ঘ্রাণ নিতে নিতে বলে, তোমার শরীর থেকে কি সুন্দর ঘ্রাণ পাচ্ছি। তুমি কি পারফিউম ইউজ করো? গুড্ডু কথা শুনে রানীর খুব হাসি পেল। তাকে আরেকটু ভালো করে জড়িয়ে ধরে জবাবে বলল, কোনো পারফিউম ইউজ করি না, অনেক হয়েছে। এবার গুড্ডু শোনা, ঘুমাও, কালকে স্কুলে যেতে হবে। গুড্ডু আর কিছু বলে না, ভালো ছেলের মতো চোখ বন্ধ করে নেয়। মাঝরাতে হঠাৎ কিছু নিয়ে পড়ে যাওয়ার শব্দে রানীর ঘুম ভেঙে যায়। চোখ মেলে এদিক ওদিক তাকায়। পুরো রুম জুড়ে ঘুটঘুটে অন্ধকার, বেশ চমকায়। সে তো ড্রিম লাইট লাগিয়ে ঘুমিয়েছিল, তাহলে সেটা বন্ধ হলো কিভাবে? এসব ভাবনার মাঝে আবারও রুমে শব্দ পায়। রুমে কি কেউ আছে? সে উঠে বসে ভয়ে ভয়ে বলে, কে ওখানে? কিন্তু কোনো সাড়া শব্দ পেল না। এবার তো রানীর অনেক ভয় লাগতে শুরু করেছে। ইতিমধ্যে কপালে চিকন চিকন ঘাম জমে গেছে, গলা শুকিয়ে আসছে। গুড্ডু ভূত নিয়ে বলা কথাগুলো মনে পড়তে মাথা ঘুরে ওঠে। রুমে কোনো ভূত আসেনি তো? হঠাৎ রুমের লাইট আপনা আপনি অন অফ হতে শুরু করে। ব্যালকনির দরজা আচমকা শব্দ করে খুলে যায়।
সাথে দমকা হাওয়া এসে রুমে সাদা পর্দাগুলো উড়িয়ে দেয়। রানীর সারা অঙ্গ জুড়ে ভূমিকম্পের মতো কেঁপে ওঠে, জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে। শরীরে সব পশম কাটা কাটা দিয়ে দাঁড়িয়ে যায়। আস্তে আস্তে ঘাড়টা বাঁকা করে ব্যালকনির দিকে তাকায়। ব্যালকনিতে একটু একটু আলো, আর সে আলোতে যেন ধোঁয়ার মতো কিছু উড়ছে, সাথে এলো পাথাড়ি বাতাস বইছে। পুরো রুমে ঠান্ডা বাতাস, সবকিছু এলোমেলো হয়ে অবাধ্যভাবে উড়ছে। এতে যেন রানীর প্রাণ যায় যায়। গলা শুকিয়ে প্রায় কাট কাট, সারা শরীর কাঁপছে, মুখ দিয়ে আওয়াজ বের হচ্ছে না। আতঙ্কিত সে মুহূর্তে হঠাৎ গুড্ডুর কথা মনে পড়ে। গুড্ডু কই? হাত বাড়িয়ে দেয় পাশের বালিশে, কিন্তু গুড্ডু নেই। রানী এবার কাঁপা কাঁপা হাতে পুরো বিছানায় খুঁজতে খুঁজতে গুড্ডুকে কাঁপা গলায় ডাকে। গুড্ডু, আয় গুড্ডু, কই তুমি? কিন্তু কোনো সাড়া শব্দ পায় না গুড্ডু। কি নেই এখানে? ইতিমধ্যে ব্যালকনির দরজা একবার বন্ধ হচ্ছে তো আরেকবার খুলছে। রুমের লাইট অন অফের সাথে রুমের প্রতিটা ছোট ছোট জিনিস নিচে পড়ে ভেঙে যাচ্ছে, বিশেষ করে কাচের যত ক্ষুদ্র জিনিস আছে সেইগুলো। লাইট বন্ধ হওয়ার অদ্ভুত আওয়াজে বারবার কলিজা কেঁপে উঠছে, ধুকপুক করছে বুক। তীব্র জোরে ব্যালকনির দরজা বন্ধ হয়ে যেতে রানী সেদিকে তাকিয়ে ঠোঁট চেপে কেঁদে ওঠে। ভয়ে বেডের সাথে গুটিসুটি মেরে হাঁটু উঁচু করে বসে চোখ মুখে দুহাত চেপে ধরে কান্না করে দেয়। কান্নার রেশ তার ধীরে ধীরে বাড়তে থাকে। অনেকক্ষণ যাবৎ কান্নার মাঝে সবকিছু স্বাভাবিক অনুভব হতে খেয়াল করে রুমের মধ্যে কোনো প্রকার আওয়াজ হচ্ছে না। কান্না থামিয়ে চোখ থেকে আস্তে আস্তে হাত নামিয়ে ফেলে। রুমে আর লাইট অফ অন হচ্ছে না, কিন্তু চোখের সামনে সব অন্ধকার। দেরি করে না, বাম দিকে অর্থাৎ ব্যালকনির দিকে তাকায়। দরজাটা বন্ধ মনে হয়, কারণ অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। ভয়ে ভয়ে বেড থেকে নিচে নামলো, দেওয়ালে হাত রেখে দিকে লাইট অন করলো। এতে রানী চোখে আচমকা আলো লাগতে চোখ বন্ধ করে নেয়। পরপর নিজেকে সামলে চোখ মেলে তাকাতেই যেন বিষম খায়। চরম লেভেলের অবাক হলো সে। চোখকে বিশ্বাস করতে পারছে না। মাথা যেন শূন্য, ঠুনকো হয়ে ভাসছে। ওই রুমে তো সবই ঠিক আছে, কোনো কিছু নিচে পড়ে কিংবা ভেঙে নেই। রুমটা আহামরি তেমন বড় না, আবার ছোটও না, মাঝারি সাইজে। পূর্ব পাশে কোনায় একটু ইউনিকভাবে সেট করা একটা ডিভান, যেটার সামনে একটা ছোট কাচের টি টেবিল, তার উপরে সাজানো একটা কাচের ফুলদানি, যেটা কিনা একদম সুস্থ স্বাভাবিকভাবেই আছে। তার পাশে একটা ফুলদানি রাখার কাচের স্ট্যান্ড, যেটার উপর নিচে একে একে 5টা ফুলের টব, সেগুলোও ঠিক আছে, একটাও ভাঙেনি। তাহলে একটু আগে যে পুরো রুমে এক প্রকার তুফান চলেছে, সেটার কি হবে? বিশ্বাস করতে পারছে না। তার সাথে কি ঘটছে? ব্যালকনিতে নজর গেলে দেখে দরজা বন্ধ। বেডের দিকে নজর যেতেই হা হয়ে যায়। গুড্ডু পায়ের কাছে এসে দিব্যি ঘুমাচ্ছে। তখন তাকে কত করে খুঁজলো, আর সে কিনা সারা বেডে গড়িয়ে একদম পা রাখার জায়গায় এসে ঘুমিয়েছে। রানী ওয়াশরুমে গিয়ে চোখে মুখে পানি ছিটিয়ে রুমে এসে এক গ্লাস পানি এক নিঃশ্বাসে খেয়ে নিল। না, এতে তার কাজ হবে না, আরো পানি চাই। আরেক গ্লাস নিয়ে তাও এক নিমিষেই ডকডক করে খেয়ে নিল। চিন্তায় যেন মাথা ফেটে যাচ্ছে। একটু আগের ঘটনা বারবার মনে পড়ছে, সাথে খুব ভয়ও লাগছে। সত্যি কি ভূত বলতে কিছু হয়? দেওয়ালে সেট করা ঘড়ির দিকে তাকালো। ঘড়ির কাঁটায় এখন রাত 1:20। ঘুম তার আসবেই না। গুড্ডুকে দু হাতে টেনে বালিশে শুয়ে দিল। লাইট আর অফ করলো না। গুড্ডুর পাশে শুয়ে রইল। চোখ বন্ধ করার সাহস হচ্ছে না আর। রানী নামাজ পড়ে বসে আছে, গুড্ডু ঘুমাচ্ছে। রাতে তার আর ঘুম হয়নি। উল্টাপাল্টা চিন্তা ভাবনা করে চোখ লেগে আসেনি। বসা থেকে উঠে দাঁড়ায়, কালকে রাতের ঘটে যাওয়া আশ্চর্য বিষয়ে ব্যালকনি চেক করার জন্য। বেশিরভাগ এরকম রাজকীয় বাড়ির ব্যালকনি ছাদ সংযুক্ত থাকে না, কোমর পর্যন্ত রেলিং থাকে। কিছুটা গোল রাউন্ড হয়, দেখতে অনেকটাই সুন্দর। বিলাসবহুল আবাসনের জন্য পেটা লোহার সোনালি সাদা রঙের নকশা করে ফুলের মোটিফ রেলিং বসানো। ব্যালকনিতে এসে কোনো দিকে না তাকিয়ে নিচে কিছু পড়ে আছে কিনা তা ভাবশীল হয়ে খুঁজতে থাকে। এভাবে সিআইডির মতো কি খুঁজতেছেন?
রানীও বেখেয়ালিভাবে খুঁজতে খুঁজতে উত্তর দেয়, আপনার মাথা? ওই তো আপনার সাথে একটু দূরেই পড়ে আছে দেখুন। রানী তৎক্ষণাৎ তড়ি ঘড়িয়ে সামনে তাকায়, সে আশায় যে সামনে মাথা কি পাওয়া যাবে, কিন্তু সামনে কিছু না দেখে আবারও বলতে নিলে কই দেখো। পুরো কথাটা শেষ হওয়ার আগেই মাথায় টনক নড়ে ওঠে। পর মুহূর্তে নিজেই বোকা বনে যায়। বেখেয়ালি ভাবে বলেছিল কথাটা, কিন্তু জিশান যেভাবে মজা নেবে তা ভেবে দেখেনি। খুব রাগ হলো। 2 সেকেন্ডের মধ্যেই শরীরটা নিয়ে ঘুরে দাঁড়ায়। আপনি কি তো আমি? আঙুল উঁচিয়ে মাথাটা সামনে নিয়ে কিছুটা রাগ দেখিয়ে কথাটা বলে যেন সে জিশানকে এখান থেকে গিয়েই চুল টেনে ছেড়ে দেবে। জিশানও কম যায় না। রানীকে এভাবে রেগে যেতে দেখে কিছুটা ভয় পাওয়ার ভান করে রেলিং থেকে পিছিয়ে যায়। শার্টের কলার ঠিক করতে করতে বলে, আরে রে, ব্যালকনি টপকে এসে আমার সুস্থ সবল যৌবনে গালি লাগাতে চাইছেন? এটা তো আমি কিছুতেই হতে দিব না। রানী চোখ বড় বড় করে মুখ কিছুটা হাঁ করে তাকায়। এই দেখি মেলা বক্করবাজ, নিজেকে দমিয়ে রাখতে পারল না। খুব রাগ হচ্ছে, এখান থেকে তো আর জিশানকে কিছু করতে পারছে না, তাই রেগে রেলিংয়ে লাথি মারে। জিশান তা দেখে জোরে জোরে হাসতে শুরু করে। এতে যেন রানীর আরো রাগ উঠে যায়। কি করবে তা ভেবে না পেয়ে বাচ্চাদের মতো করে দুহাত কানের কাছে নিয়ে উঁচু করে চোখ উল্টে জিভ বের করে ভেংসি কেটে দেয়। জিশান তৎক্ষণাৎ হাসি থামিয়ে দেয়। এতে রানী মনে করে সে জিশানকে ভেংচি কেটে জব্দ করে ফেলেছে। পেটে এক হাত রেখে মুখে অপর হাত চেপে ধরে হাসতে শুরু করে। জিশান ব্যস্ত নয়নে দেখতে দেখতে ভাবে, মেয়েটা আসলে একটা বাচ্চা। হাতে পায়ে বড় হলেও বাচ্চা সুলভ ভাবটা এখনো যায়নি, কিন্তু তার কাছে এই মুহূর্তটা বেশ লাগছে। খুব করে উপভোগ করছে। বুকের বাম পাশের হার্টবিট মধ্যে জমে থাকা অনুভূতি প্রকাশ হচ্ছে। এটা কোনো আবেগ নয়, ভালোবাসা। প্রতিটা বিট জানান দিচ্ছে ভেজাল মুক্ত ট্রু লাভ। একদমই তাতে ভেজাল নেই। বুকের বাঁ পাশে হাত চেপে মুচকি হেসে মনে মনে আওড়ায়, ইয়েস, আই লাভ ইউ ফ্রম দ্য বটম অফ মাই হার্ট। ততক্ষণে রানী নিজেকে সামলে মুখ থেকে হাত সরিয়ে জিশানের দিকে তাকিয়ে ভাব নিয়ে বলে, আমার সাথে লাগতে আসলে আবারও ভেঙচি কেটে দেব। যথাজ্ঞা ম্যাম, কোনো সমস্যা নেই। রানী উত্তর না দিয়ে হাসতে হাসতে পিছন ফিরে দরজার কাছে গিয়ে এক পা রাখতে নিলে হঠাৎ মাথায় একটা শয়তানি কারবার মনে পড়ে। আবারও পাটা পিছিয়ে নিয়ে এসে ঘাড়টা বাঁকা করে জিশানের দিকে তাকিয়ে মজা করে একটা চোখ মারে। অতঃপর হালকা করে ঠোঁট উঁচিয়ে ফ্লাই কিস ছুঁড়ে মাসে। জিশান তো বিচলিত হয়ে ফিল্মের হিরোদের মতো বুকে হাত দিয়ে কিছুটা পিছিয়ে যায়, যেন হৃদয়ে গিটার বাজতেছে। ঠোঁট কামড়ে ধরে সে। ইস, প্রতিদিন সকালটা তার এমন কাটলে মন্দ হয় না। রানী তখন আবারও একটা ভেংচি কেটে হাসতে হাসতে রুমে চলে আসে। জিশান রেলিং চেপে পকেটে দু হাতে গুজে দাঁড়িয়ে রানীর যাওয়ার দিকে তাকিয়ে ঠোঁট কামড়ে ধরা অবস্থায় হাসে। পর মুহূর্তে হাত বের করে চুলগুলো নেড়ে পলসনে ঠেলে দিল। সকালের হিমেল বাতাস তার সাথে স্নিগ্ধময়ী সব মিলিয়ে হিমেল বাতাসের সংমিশ্রিত হয়ে আরো শীতল হয়ে স্নিগ্ধতা ছড়াচ্ছিল। মনটা একদম ফুরফুরে হয়ে উঠেছে। পাশে রেলিংয়ের উপরে কফির মগ, যেটা কিছুক্ষণ আগেও ধোঁয়া উড়ন্ত ছিল, যা এখন কিনা ঠান্ডা হয়ে প্রায় জমে গেছে। এক চুমুকের বেশি মুখে তোলেনি। দ্বিতীয়বার চুমুক দিতে গিয়ে ওই পাশে আগমন ঘটে পবিত্র ফুলের। তা দেখে তো এই যুবকের হুঁশ নেই। কফি আপাতত সাইডে রেখে সে প্রাণে মনোযোগ দিয়েছে। রানী রুমে এসে দেখে গুড্ডু বেডে বসে চোখ কচলাচ্ছে। বোঝাই যাচ্ছে সবেমাত্র ঘুম থেকে উঠে বসেছে। সে সেদিকে যেতে যেতে হেসে বলে, গুড মর্নিং গুড্ডু সোনা, ঘুম কেমন হয়েছে? গুড্ডু চোখ থেকে হাত সরিয়ে রানীর দিকে তাকিয়ে কিউট হেসে দুহাত ছড়িয়ে উৎফুল্ল কণ্ঠে বলে, গুড মর্নিং বউ, অনেক ভালো হয়েছে। তোমার ঘুম নিশ্চয়ই ভালো হয়েছে, তাই না? আর হবেই না কেন, আমার সাথে ছিলে অবশ্যই ভালোই হবে। লাস্টের কথাটা খুব ভাব নিয়ে বলে। রানী গুড্ডুর দিকে তাকিয়ে বিড়বিড় করে ওঠে, ভালো না চাই? কি বলছো গো বউ, শুনতে পাচ্ছি না তো। কানটা সামনে পেতে এক হাত কানের কাছে রেখে কথাটা বলে রানী গুড্ডুর ভঙ্গিতে একটু দুষ্টুমির ছলে বলে, কিছু না জামাই,
বলছিলাম কি আপনার তো অফিস, ও না না, সরি সরি, স্কুলে যেতে দেরি হয়ে যাচ্ছে, তাই তাড়াতাড়ি যান। এইভাবে অপমান না করলেও পারতা বউ।